সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয় তোমাদের এসএসসি জীববিজ্ঞান বইয়ের 11তম অধ্যায় জীবের প্রজনন। এই অধ্যায়ের প্রজনন অঙ্গ ফুল এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। তো ফুল আমরা সাধারণভাবেই ছোট থেকে জানি যে ফুল কিভাবে কি করে। তো ফুল হচ্ছে গাছের একটা আকর্ষণীয় বস্তু। গাছকে আকর্ষণীয় করে তোলে। এই গাছকে আকর্ষণ হইলে আবার কি হয়, পোকামাকড় আকর্ষিত হয় এবং সেখানে কি ঘটে, পরাগায়ন ঘটে। আবার এই ফুল থেকেই ফুল হয়, ফল থেকে বীজ হয় এবং বীজ থেকে আরও কিছু উদ্ভিদ জন্মায় বা বংশ বিস্তার করতে পারে। এই দেখো, পুরো প্রক্রিয়াটা বা গাছের জন্য ফুল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এই ফুলের উপর ভিত্তি করেই উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়, সপুষ্পক এবং অপুষ্পক। যাদের পুষ্প বা ফুল ধরে, ফল হয়, বীজ ধরে, তাদেরকে আমরা কি বলি, সপুষ্পক। আর যাদের মধ্যে ফুল নাই তারা কি, অপুষ্পক। তো এই যে ফুল আমাদের এই বায়োলজিতে বা জীববিজ্ঞান পড়ার সময় বা উদ্ভিদ জীবনের জন্য ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। সেই অঙ্গ নিয়ে আমরা কি করব, আজকে আলোচনা করব। তো ফুলের যেই প্রথম কথাটা তোমাদের এসএসসি বইয়ে লেখা আছে সেটা হচ্ছে বিশেষ ধরনের বিটপ। ফুল হচ্ছে একটা বিশেষ ধরনের বিটপ। এই বিটপ কি আমরা সেটা একটু জানবো আগে। প্রথমে এই বিটপ শব্দের অর্থ কি। কোনো গাছের বা যে কোনো গাছের মাটির উপরের অংশ, মাটির উপরের অংশের যেই শ্রেণী, অংশের মধ্যে যা থাকবে সব কিছুই কি বিটপেরই অংশ। এই বিটপের অংশের মধ্যে গুরুত্বপূর্ণ যেই কথাটা বলা যায় সেটা হচ্ছে গাছের শাখা প্রশাখা। বিটপ বলতে মূলত বোঝায় হচ্ছে গাছের শাখা প্রশাখা, শাখা প্রশাখা। এবার আসো, এই যে তোমাদের বলল বিশেষ ধরনের রূপান্তরিত বিটপ, এই কথাটার মানে কি। মানে হচ্ছে, ধরো এটা একটা গাছ, এটা একটা কি গাছ, এটা হচ্ছে গাছের একটা ডাল। এই গাছের একটা কি, কোনো একটা গাছের এটা হচ্ছে এক একটা ডাল বা কাণ্ড। ডাল আর কাণ্ড একই কথা। তো এই কাণ্ড বড় হইতে থাকবে, ধীরে ধীরে বড় হবে। যত বড় হবে গাছটা তত বৃদ্ধি পাইতে থাকবে। তো এই কাণ্ডের অগ্রভাগে, কাণ্ডটা পরিবর্তিত হয়ে, কাণ্ডের অগ্রভাগে কাণ্ডটা পরিবর্তিত হয়ে ফুল গঠন করে। ধরো এটা একটা কি কাণ্ড বা ডাল, এটা ধরো একটা গাছ। এই গাছের এটা হচ্ছে একটা কি কাণ্ড বা ডাল বা শাখা প্রশাখা। এই শাখা প্রশাখার মাথায় মানে অগ্রভাগে, সম্মুখভাবে আর কি হয় না, কাণ্ডটার বৃদ্ধি না পেয়ে সেখানে ফুল সৃষ্টি হয়। সেখানে কি হয়, ফুল সৃষ্টি হয়। কাণ্ডের মধ্যে দেখবে দূরে দূরে পাতাগুলো অবস্থান করে। ধরো এখানে একটা পাতা আছে, তারপরে ধরো এইখানে একটা পাতা আছে। তো এই পাতাগুলা কি থাকবে, কাণ্ডের মধ্যে বিস্তৃত থাকবে। এখন তোমাদের বইয়ে দেখবে তোমরা পুষ্পাক্ষ কথাটা লেখা আছে। পুষ্পাক্ষ, দলমণ্ডল। এই যে পুষ্পাক্ষ যেই ব্যাপারটা, পুষ্পাক্ষ, এখন যখন ফুল হয়, ধরো এটা একটা ফুল, এটা হচ্ছে কাণ্ডের মাথা। যখন ফুল হয় তখন কাছাকাছি পাতাগুলো থাকে, ফুলের কাছাকাছি কি থাকে, পাতাগুলো থাকে। তাহলে এটা যদি ফুল হয় তাহলে এখানে কি থাকবে, কাছাকাছি অনেক পাতা থাকবে। এইখান দিয়ে আবার কি থাকবে, ফুলের সাথে থাকবে পুষ্পাক্ষ, ফুলের সাথে থাকবে কি পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের বাইরে থাকবে বৃতি, পুষ্পাক্ষের বাইরে থাকবে কি বৃতি। তো এই যে পুষ্পাক্ষ বৃতি, এই বৃতির মধ্যেই থাকে কি ফুলটা থাকে চকলেটের মতো করে। এই বৃতির ভিতরেই থাকে কি ফুল। পাতা পরিবর্তিত হয়ে তৈরি করে বৃতি। এখানে পাতা আছে কিন্তু এখানে কি আর পাতা নাই। এখন পাতাটা পরিবর্তিত হয়ে গেছে কি বৃতি, কাণ্ডটা পরিবর্তিত হয়ে হইল কি ফুল, আর পাতাটা পরিবর্তিত হয়ে হয় কি বৃতি।
আসো এত জটিল কিছুতে আর না যাই। তো এই যে আমরা প্রথমে পড়তেছিলাম বিটপ, বিটপ মানে কি? বিটপ মানে হচ্ছে গাছের শাখা বা প্রশাখা, অর্থাৎ কাণ্ড, ডাল। এই ডালটা পরিবর্তিত হয়ে হয় কি? ফুল। তোমরা এগুলো জানবে বড় ক্লাসে। এবার আসো, আমাদের ফুলের মধ্যে কিছু কথা আছে। তো ফুলের প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে বিশেষ ধরনের রূপান্তরিত বিটপ। ফুল উচ্চ শ্রেণীর উদ্ভিদের একটা অঙ্গ। নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে ফুল ধরে না। আর যাদের মধ্যে ফুল থাকে না তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। যাদের মধ্যে ফুল থাকে না তারা হচ্ছে কি? অপুষ্পক। আর যাদের মধ্যে ফুল থাকে তারা হচ্ছে কি? সপুষ্পক। আর সপুষ্পক উদ্ভিদের ফুল হইলে সেখানে কি থাকে? ফল ধরে। ফুল হইলে সেখানে কি ধরে? ফল ধরে। আর যদি ফল ধরে, ফলের মধ্যে অবশ্যই কি থাকবে? বীজ থাকবে। এবং সেই বীজ দিয়ে পরবর্তীতে তুমি কি করবা? বংশবৃদ্ধি করবা, অথবা কি করবা? প্রজনন ঘটাবা ধাপে ধাপে। তাহলে কি হইল? অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফুল থাকেই না, সপুষ্পক উদ্ভিদের মধ্যে ফুল থাকে। ফুল থাকলে কি হয়? ফল ধরে। ফল ধরলে কি হয়? বীজ হয়। এবং বীজ থেকে পরবর্তীতে তুমি ছিটায় দিলেই, ভূমিতে ছিটায় দিলেই সেটা কি ঘটাবে? প্রজনন ঘটিয়ে একটা উদ্ভিদ থেকে দুইটা উদ্ভিদ তৈরি করবে। এবার আসো, এই একটা আদর্শ ফুলের কথা যদি আমরা বলি, যে একটা আদর্শ ফুল কেমন হইতে পারে? আদর্শ মানুষ হয়, তো এই আদর্শ ফুল কেমন? একটা আদর্শ ফুল, একটা আদর্শ ফুলের 5টা স্তবক থাকে। 5টা স্তবক থাকে। কয়টি স্তবক? 5টি স্তবক। এই 5টা স্তবকের মধ্যে পুং স্তবক এবং স্ত্রী স্তবক খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। পুং স্তবক এবং স্ত্রী স্তবক কি? খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই পুং স্তবকের মধ্যে থাকে হচ্ছে পুংদণ্ড, বা এই যে পুং স্তবকের প্রত্যেকটা মানে ধরো যে একটা ফুলের মধ্যে অবশ্যই অনেকগুলা পুং স্তবক থাকবে। এই পুং স্তবকগুলোর প্রত্যেকটিকে বলে পুংকেশর। প্রত্যেকটিকে কি বলে? পুংকেশর। এই পুংকেশরের 3টা পার্ট থাকে। পুংকেশরের কয়টা পার্ট? 3টা। একটা হচ্ছে, সরি 2টা। পুংকেশরের পার্ট থাকবে হচ্ছে 2টা। একটা হচ্ছে পরাগধানী, আর একটা কি? পরাগধানী। আর একটা হচ্ছে কি? পরাগদণ্ড। একটা হবে পরাগধানী, আর একটা হবে কি? পরাগদণ্ড। এবার আসো, পরাগধানী হবে থলে আকারের। পরাগধানী কি? থলে আকারের। আর পরাগদণ্ডটা হবে কি? লাঠির মতো। এবার আসো, এটা হবে শক্ত। পরাগদণ্ডটা কি হবে? শক্ত। তাহলে কি হলো? পুংস্তবকের প্রত্যেকটা স্তবক, মানে একটা পুংস্তবকের একটাকে বলে পুংকেশর। এই পুংকেশরের 2টা অংশ থাকে। একটা হচ্ছে পরাগধানী, যা হচ্ছে থলে আকৃতির, আর একটা হচ্ছে পরাগদণ্ড, যেটা হচ্ছে লাঠির মতো শক্ত। এটার উপরে, এই পরাগদণ্ডের উপরে থাকে হচ্ছে পরাগধানী। পরাগদণ্ডের উপরে থাকবে পরাগধানী। এখন ধরো এটা একটা পরাগদণ্ড, এটা একটা কি? পরাগদণ্ড। এটা একটা পরাগদণ্ড। এই পরাগদণ্ডের মাথায় থাকবে একটা পরাগধানী থলে আকারের। ধরো এটা একটা কি? পরাগধানী। পরাগধানী এটা। তো এই পরাগদণ্ডের মাথায় যখন পরাগধানী যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার জায়গাটাকে বলে যোজনী। যুক্ত হওয়ার জায়গাটাকে কি বলে? যোজনী। তাহলে কি হলো? যে পরাগদণ্ড এবং পরাগধানী, পরাগদণ্ড এবং পরাগধানী যেই জায়গাটায় যুক্ত হচ্ছে, সেই জায়গাটার নামই কি? যোজনী। এবার আসো, আমরা প্রথম থেকে ধাপে ধাপে পড়ি। আমাদের 5টা স্তবক। কয়টা স্তবক? 5টা। এই 5টা স্তবকের মধ্যে, যে ফুলের মধ্যে এই 5টা স্তবক উপস্থিত থাকবে, 5টা স্তবকই কি উপস্থিত থাকবে, সে হচ্ছে সম্পূর্ণ ফুল। সে হচ্ছে কি? সম্পূর্ণ ফুল। আর যদি কোনো একটা স্তবক না থাকে, সে ফুলকে বলে অসম্পূর্ণ ফুল। এই সম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে জবা এবং ধুতুরা। জবা এবং কি?
ধুতুরা। এই জবা ফুল হচ্ছে আদর্শ একটা ফুলের উদাহরণ। জবাটাই বেশি আসে, এটা কি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি হইল, যদি কোনো একটা ফুলের মধ্যে 5টা স্তবকই থাকে, 5টি স্তবক থাকে, তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল। সেটা কি সম্পূর্ণ ফুল। আর এই সম্পূর্ণ ফুলের উদাহরণ কি জবা এবং ধুতুরা। আর যার মধ্যে এই 5টা স্তবকের একটা স্তবক থাকবে না, একটা স্তবকও যদি না মানে একটা স্তবকও যদি অনুপস্থিত থাকে, তবুও সেটা কি অসম্পূর্ণ ফুল। যেমন যেমন ধরো যে লাউ, অসম্পূর্ণ ফুলের মধ্যে থাকবে কি লাউ, অসম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুলের মধ্যে থাকবে লাউ। তারপর ধরো যে কুমড়া, লাউ, কুমড়া ইত্যাদি ফুল হচ্ছে কি অসম্পূর্ণ ফুল। তাহলে ফুলকে আমরা প্রথমে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। একটা হচ্ছে সম্পূর্ণ আর একটা হচ্ছে অসম্পূর্ণ। সম্পূর্ণ কারা? যাদের মধ্যে 5টা স্তবক থাকবে, যেমন জবা এবং ধুতুরা। অসম্পূর্ণ কারা? যাদের মধ্যে এই 5টা স্তবকের একটা স্তবকও যদি অনুপস্থিত থাকে, তবুও সেটা কি অসম্পূর্ণ, এবং সেটার উদাহরণ কি লাউ এবং কুমড়া। এইটুকু গেল আমাদের ফুল। এবার আসো, ফুলকে আরও 2 ভাগে ভাগ করা যায়। যদি বৃন্ত যুক্ত থাকে তাহলে তাকে বলে সবৃন্তক ফুল, আর যদি বৃন্ত ছাড়া থাকে তাহলে সেটাকে বলে অবৃন্তক ফুল। এখন বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে। তো এই অবৃন্তক ফুলের উদাহরণ হচ্ছে অবৃন্তক ফুল। এইটার উদাহরণ হচ্ছে হাতিসুর। কি? হাতিসুর। তাহলে কি হলো, যে বৃন্তের উপর ফুলের মধ্যে বোটা থাকবে কি থাকবে না, সেইটার উপর ভিত্তি করেও ফুলকে কয় ভাগে ভাগ করা যায়? 2 প্রকার, সবৃন্তক এবং কি অবৃন্তক। সবৃন্তক হচ্ছে আবার জবা এবং কুমড়া, জবা এবং কুমড়া। তাহলে যদি ফুলের মধ্যে বোটা থাকে বা বৃন্ত থাকে, তাহলে তাকে বলবো সবৃন্তক। আর সবৃন্তকের উদাহরণ কি জবা এবং কুমড়া। আর যদি ফুলের মধ্যে বৃন্ত না থাকে বা বোটা না থাকে, তাহলে আমরা তাকে বলি অবৃন্তক ফুল। এইটার উদাহরণ হচ্ছে হাতিসুর। দেখো, এখানে অসম্পূর্ণ ফুলের মধ্যে উদাহরণ ছিল কি কুমড়া, আবার এখানে সবৃন্তক ফুলের মধ্যেও কি কুমড়া। তার মানে আমরা কুমড়াকে লিখতে পারি অসম্পূর্ণ সবৃন্তক ফুল। অসম্পূর্ণ সবৃন্তক ফুল হচ্ছে কি কুমড়া। তার মানে এক লাইনে আমরা 2টা বৈশিষ্ট্য পড়ে ফেললাম। তার মানে অসম্পূর্ণ মানে কি এর মধ্যে 5টা স্তবকের যে কোনো একটা অনুপস্থিত আছে, আবার সবৃন্তক মানে কি এর মধ্যে বোটা আছে। এই কারণে এই কুমড়াটা কি অসম্পূর্ণ সবৃন্তক ফুল। এবার আসো, কিছু কিছু ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুটোই উপস্থিত থাকে। ফুলের মধ্যে একটা ফুলের মধ্যে হয় স্ত্রী স্তবক থাকবে, না হয় একটা পুংস্তবক থাকবে, একটা পুংস্তবক থাকবে। তাহলে যদি কোনো একটা ফুলের মধ্যে স্ত্রী এবং পুংস্তবক উভয়ই উপস্থিত থাকে, একটা ফুলের মধ্যে যদি স্ত্রী স্তবক এবং পুংস্তবক উভয়ই উপস্থিত থাকে, তবে তাকে আমরা বলি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বা উভলিঙ্গ ফুল। তাকে কি বলি আমরা? বাইসেক্সুয়াল ফুল বা ফ্লাওয়ার, বা বাংলায় হচ্ছে কি উভলিঙ্গ ফুল। অর্থাৎ একই ফুলের মধ্যে স্ত্রী এবং পুং উভয়ই স্তবক উপস্থিত। আর যাদের মধ্যে এই স্ত্রী এবং পুংস্তবক উভয়ই উপস্থিত থাকবে, তাদেরকে আমরা বলবো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাই মানে হচ্ছে 2, বাই মানে কি 2। তাহলে কি হলো, 2টা স্তবকই উপস্থিত আছে, এই কারণে 2তে হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বা উভলিঙ্গ ফুল। আর এই উভলিঙ্গ ফুলের উদাহরণ হচ্ছে জবা এবং ধুতুরা। তাহলে উভলিঙ্গ ফুলের উদাহরণ কি জবা ও ধুতুরা, জবা এবং ধুতুরা। তাহলে জবা অনেকগুলো উদাহরণের মধ্যেই জবা আসছে। দেখো, জবা হচ্ছে প্রথমে সম্পূর্ণ ফুল, মানে জবা ফুলের মধ্যে সকল ধরনের স্তবক থাকবে। আবার জবা আসছে হচ্ছে সবৃন্তক, মানে জবার মধ্যে বোটা বা বৃন্ত থাকবে। আবার হচ্ছে কি উভলিঙ্গ, অর্থাৎ এদের মধ্যে স্ত্রী এবং পুং 2টা স্তবকই উপস্থিত থাকবে। তাহলে আমরা জবার ক্ষেত্রে মনে রাখবো এভাবে: সম্পূর্ণ সবৃন্তক
উভলিঙ্গ। জবা সবৃন্তক উভলিঙ্গ সম্পূর্ণ সবৃন্তক উভলিঙ্গ ফুল। এইবার আসো, তাহলে আমরা একটা লাইনের মধ্য দিয়ে বা একটা সেন্টেন্স মনে রেখে কি করলাম, জবা ফুলের বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্য পড়ে ফেললাম। প্রথম থেকে আসি, এই হচ্ছে আমাদের প্রথম কথা। এবার আসো, ধরো যে কোনো একটা ফুলের মধ্যে পুংস্তবক অথবা স্ত্রী স্তবকের যে কোনো একটা উপস্থিত আছে, তাকে আমরা বলবো একলিঙ্গ ফুল। তাকে আমরা কি বলবো? একলিঙ্গ ফুল, বা তাকে আমরা বলি ইউনিসেক্সাল ফ্লাওয়ার। তাকে আমরা কি বলি? ইউনিসেক্সাল ফ্লাওয়ার। একলিঙ্গকে কি বলি? ইউনিসেক্সাল ফ্লাওয়ার। আর এরা কারা? যাদের মধ্যে হচ্ছে পুং অথবা স্ত্রী স্তবক যে কোনো একটা থাকবে, যেমন লাউ কুমড়া। লাউ অথবা কুমড়া। এবার আসো, যাদের মধ্যে দুটোর কোনোটাই থাকবে না, অর্থাৎ স্ত্রী স্তবক অথবা পুং স্তবক কোনোটাই যদি না থাকে, তাদেরকে আমরা বলি নিউটার ফ্লাওয়ার বা ক্লিপ ফুল। তাকে আমরা কি বলি? নিউটার ফ্লাওয়ার বা ক্লিপ ফুল। এই ক্লিপ ফুলের উদাহরণ হচ্ছে কলাবতী। কি নাম? কলাবতী। এবার আসো, প্রথম থেকে আমরা এই পৃষ্ঠাটা পড়ে ফেলি। ফুলকে প্রথমে দুই ভাগে ভাগ করলাম স্তবকের উপস্থিতির ভিত্তিতে, সেটা হচ্ছে সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। যদি 5টা স্তবকই থাকে তাহলে সেই ফুলটা হচ্ছে সম্পূর্ণ, এবং এরা হচ্ছে জবা এবং ধুতুরা। অসম্পূর্ণ ফুল কারা? এই 5টা স্তবকের কোনো একটা স্তবক যদি তাদের মধ্যে উপস্থিত না থাকে, তবে তাদেরকে আমরা বলবো অসম্পূর্ণ ফুল। এটা হচ্ছে লাউ এবং কুমড়া। এবার আসো, বোটা বা বৃন্ত যদি থাকে, তারা হচ্ছে সবৃন্তক ফুল, আর যদি না থাকে তাহলে তারা হচ্ছে অবৃন্তক ফুল। তার মানে বৃন্তের উপর ভিত্তি করেও ফুলকে দুই ভাগে ভাগ করা যায়, সবৃন্তক এবং অবৃন্তক। সবৃন্তক ফুল হচ্ছে জবা এবং কুমড়া, অবৃন্তক ফুল হচ্ছে হাতিসুর। এবার আসো, যদি কোনো একটা ফুলের মধ্যে স্ত্রী এবং পুং স্তবক, অর্থাৎ স্ত্রী ও পুং স্তবকের উপর ভিত্তি করে ফুলকে আমরা 3 ভাগে ভাগ করলাম। এক, যদি স্ত্রী ও পুং স্তবক উভয়ই উপস্থিত থাকে, তার মানে 2টা স্তবকই উপস্থিত, বাই মানে 2টাও স্তবকই উপস্থিত, তাহলে 2-এর পরিবর্তে বাই সেক্সুয়াল ফ্লাওয়ার বা উভলিঙ্গ ফুল। এরা হচ্ছে জবা এবং ধুতুরা। আবার আসো একলিঙ্গ ফুল, যাদের মধ্যে শুধুমাত্র স্ত্রী অথবা শুধুমাত্র পুং স্তবক উপস্থিত থাকবে, সেই ফুলগুলোকে আমরা বলবো একলিঙ্গ, বা এদেরকে বলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এবার আসো, এদের উদাহরণ কি? লাউ এবং কুমড়া। আবার আছে ক্লিপ ফুল, বা যাদের মধ্যে কোনো স্তবকই থাকবে না, অর্থাৎ স্ত্রী অথবা পুং কোনো স্তবকই কি থাকবে না, ক্রস কোনো স্তবকই যদি না থাকে, তাহলে সেটা হচ্ছে কি? ক্লিপ। আর এটাকে আমরা কি বলি? নিউটার। এটাকে কি বলি? নিউটার। ওই যে নিউট্রাল মানে কি? কোনো দিকেই না, এটা হচ্ছে কি? কোনোটাই নাই, নিউটার ফুল বা ক্লিপ ফুল। এটাকে উদাহরণ কি? কলাবতী। তার মানে ফুলকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। যদি স্তবকের উপর ভিত্তি করে 2 প্রকার, স্তবকের উপর ভিত্তি করে 2 প্রকার, বৃন্তের উপর ভিত্তি করে 2 প্রকার, আর পুং ও স্ত্রী স্তবক থাকবে কি না সেইটার উপর ভিত্তি করে 3 প্রকার। যদি একই ফুলে 2টা স্ত্রী ও পুং উভয়ই থাকে, তাহলে সেটা উভলিঙ্গ ফুল। আর যদি যে কোনো একটা থাকে, সেটা হচ্ছে একলিঙ্গ ফুল। আর যদি কোনোটাই না থাকে, সেটা হচ্ছে কি? ক্লিপ ফুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। তো এবার আসো, পরবর্তীতে আমরা চলে যাই ফুলের বিভিন্ন অংশ। ফুলের বিভিন্ন অংশের মধ্যে আমরা প্রথমেই যে অংশটা পাবো, সেটা হচ্ছে পুষ্পাক্ষ। সেটা কি? পুষ্পাক্ষ। এই ফুলের পুষ্পাক্ষর মধ্যে তোমরা দেখবে, পুষ্পাক্ষ হচ্ছে, ধরো এটা কাণ্ড, এটা কি? কাণ্ড। তো কাণ্ডর থেকেই কাণ্ডর রূপান্তরিত রূপই হচ্ছে কি? ফুল। কাণ্ডর রূপান্তরিত
রূপই হচ্ছে কি ফুল। ওই যে প্রথমে বললাম ফুল এক ধরনের বিশেষ ধরনের রূপান্তরিত বিটপ। তাহলে বিটপ কি? কাণ্ড। কাণ্ডর রূপান্তরিত রূপই হচ্ছে কি? ফুল। এবার আসো, এই যে এটা ধরো কোনো একটা কাণ্ড বা ডাল, এটা কি কোনো একটা কাণ্ড বা ডাল, এই ডালের এইখান থেকে কি শুরু হবে? ফুল। এটা ধরো একটা ফুল, এটা কি? ফুল। এই ফুলের যেখান থেকে শুরু, এই যে এখানে ধরো এই জায়গাটা, ফুলের একদম মাঝখান বরাবর যেখান থেকে শুরু হয়েছে মাত্র, সেইখানের এই জায়গাটা হচ্ছে পুষ্পাক্ষ। এটার নাম কি? পুষ্পাক্ষ। অর্থাৎ পুষ্পাক্ষের উপর সকল ধরনের স্তবক উপস্থিত। পুষ্পাক্ষের উপর কি? সকল ধরনের মানে সকল ধরনের স্তবকই পুষ্পাক্ষের উপর সাজানো থাকে। পুষ্পাক্ষ সাধারণত গোলাকার, ফুলের বোটার শীর্ষে, অর্থাৎ ধরো এই যে এটা ফুল বোটা, অর্থাৎ ফুল এবং কাণ্ডের সাথে যুক্ত থাকে কি দিয়ে? বোটা দিয়ে যুক্ত থাকবে। এই বোটার জায়গাটার নামই হচ্ছে কি? পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষের উপরই পরবর্তীতে 4টি স্তবক যুক্ত থাকবে। এবার আসো আমরা পড়ি বৃতি। এবার কি? বৃতি। বৃতি হচ্ছে সবচাইতে বাইরের স্তরটা, সবচাইতে বাইরের যেই স্তবক, বাইরের দিক থেকে প্রথম স্তবক হচ্ছে বৃতি। বৃতিটা কিভাবে হয়? পাতা রূপান্তরিত হয়ে তৈরি করে কে? বৃতি। পাতা রূপান্তরিত হয়ে হয় হচ্ছে কি? বৃতি। এই বৃতিটার ভেতরে, বৃতির ভেতরে থাকবে কি? বৃতির ভেতরে থাকবে হচ্ছে ধরো দলমণ্ডল, তারপরে হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি, পুংস্তবক, স্ত্রী স্তবক, সবই কিসের মধ্যে থাকবে? এই কি বলে যে বৃতির উপরে থাকবে। এবার আসো, এই যে বৃতির একটা বৈশিষ্ট্য মনে রাখবে। বৃতি হচ্ছে বাইরের সবচাইতে বাইরের স্তর, সবচেয়ে বাইরের স্তবক। সবচেয়ে বাইরের স্তবককে? বাইরের স্তবক হচ্ছে বৃতি। সবচেয়ে বাইরের স্তবক বৃতি। বৃতি খণ্ডিত না হলে, অর্থাৎ এই দুইটা বৃতি, এই পাশে বৃতি, এই পাশের বৃতি যদি কি হয়? খণ্ডিত না হয়, তাকে আমরা বলি যুক্ত বৃতি। যদি বৃতিটা কি হয়? যুক্ত থাকে, দুইটা বৃতি যদি কি থাকে? যুক্ত থাকে, তবে আমরা বলি তাকে যুক্ত বৃতি। তাকে আমরা কি বলি? যুক্ত বৃতি। আর যদি বৃতি দুইটা পরস্পর থেকে সম্পূর্ণরূপে খণ্ডিত হয়, যদি বৃতি দুইটা কি হয়? এই বৃতি আর এই বৃতিটা যদি কি হয়? আলাদা আলাদা থাকে, তাহলে তাকে আমরা বলি বিযুক্ত বৃতি, অর্থাৎ যুক্ত নয় বৃতি, বিযুক্ত বৃতি। তাইলে যদি বৃতি একে অপরের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি যুক্ত বৃতি, আর যদি সম্পূর্ণ আলাদা থাকে তাকে আমরা কি বলি? বিযুক্ত বৃতি। আর বৃতির প্রত্যেকটা খণ্ডাংশকে, বৃতির প্রত্যেকটি খণ্ডাংশকে বা খণ্ডিত অংশকে বলে হচ্ছে বৃত্তাংশ। কি বলে? বৃত্তাংশ। এবার আসো, ধরো এই দুইটা কি? বৃতি। এখন এইটা একটা আলাদা করে বৃতি, এইটাকে বলবো আমরা বৃত্তাংশ। যখন এই পুরাটার কথা বলবো, এই পুরোটা যখন বলবো তখন তাকে আমরা বলবো বৃতি, আর যখন এইটাকে আলাদা করে বলবো তখন তাকে আমরা কি বলবো? বৃত্তাংশ। তো এই বৃত্তাংশ কি হইল? যে প্রতিটি খণ্ডকে কি বলি? বৃত্তাংশ। তারপর হচ্ছে এরা খাদ্য প্রস্তুত করে। এই বৃত্তাংশ বা বৃতিটা কি করে? কাজ কি? কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করে। এরা কি করবে? খাদ্য প্রস্তুত করবে। খাদ্য প্রস্তুত করে, তার মানে এদের মধ্যে ক্লোরোফিলটাও কি কিছু পরিমাণে থাকবে। এবার আসো, এই যে খাদ্য প্রস্তুত করলো, আবার আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে এই উদ্ভিদকে রোদ, বৃষ্টি, ঝড় থেকে রক্ষা করে। রোদ, বৃষ্টি, ঝড়, বাতাস ইত্যাদি থেকে কি করবে? রক্ষা করবে কে? বৃতিটা। বৃতি তোমরা দেখবে ফুলের গোড়ায় যেই সবুজ সবুজ শক্ত আবরণটা থাকে সেটাই কি? বৃতি। তো ওইটা কি হবে? যে রোদ গায়ে লাগতে দিবে না, বৃষ্টির সময় ছাতা হিসেবে ব্যবহার হবে, মানে বাতাস থেকে ফুলটা তো হচ্ছে নরম, তো ওই নরম অংশটাকে এই বৃতি নামক শক্ত একটা খোলস দ্বারা কি রাখে?
আবৃত রাখে। তারপর ধরো যে কোনো একটা পোকা যদি তার মধ্যে আক্রমণ করে তাহলে ফুলটা মারা যাবে, এই কারণে কি করবে, বৃতি তাকে ঢাইকা রাখবে। তো এই বৃতিটা কি হয়, আবার বিভিন্ন ধরনের রং বেরঙের হয়। রং বেরঙের হইলে কি হয়, তারা কি করে, পরাগায়নেও সাহায্য করে। পরাগায়নেও কি করবে, সাহায্য করবে। তার মানে আমরা তিনটা কাজ পেলাম। একটা হচ্ছে খাদ্য প্রস্তুত করে, আরেকটা হচ্ছে রোদ বৃষ্টি ঝড় থেকে রক্ষা করে ফুলকে, এবং 3 নম্বরে হচ্ছে তারা যেহেতু রং বেরঙের হয় তাই তারা কি করে, পরাগায়নেও সাহায্য করে। এই হচ্ছে আমাদের বৃতি সম্পর্কে কথা। এরপরে 3 নাম্বার যে স্তবক সেটা হচ্ছে আমাদের দলমণ্ডল। কি সেটা, দলমণ্ডল। দলমণ্ডল কি, পাপড়ি, ফুলের পাপড়ি। আমরা আশা করি অবশ্যই ফুলের পাপড়িটাকে আমরা চিনি। ফুলের পাপড়িটা কি আমরা চিনি। গোলাপ ফুলের দেখবে তোমরা পাপড়িটা ছিঁড়ে বইয়ের পৃষ্ঠার ফাঁকে ফাঁকে রেখে দেয়, তো এটাই হচ্ছে কি পাপড়ি। তো পাপড়ি আমাদের কি করবে, পাপড়ির প্রথমে আমরা কি করব, কাজ করব। তো পাপড়ির প্রথম কাজ হচ্ছে এরা পোকামাকড় এই পাপড়িতে বসে মধু আহরণ করে। পাপড়িতে বসে পোকামাকড়গুলো কি করে, মধু আহরণ করে। আবার ধরো যে ফুলের এই পাপড়ির ভেতরেই থাকে ফুলের অংশ, ফুলের মেইন যেই অংশ বা পুংদণ্ড এবং পুংস্তবক এবং স্ত্রী স্তবক, তারা হচ্ছে কি এই পাপড়ির ভেতরেই থাকে। পাপড়ির ভেতরেই কি এটা আবদ্ধ থাকে। এখন এই পাপড়িটা তাহলে কি করবে, এই ফুলের নরম অংশটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। বাইরের আঘাত থেকে কি করবে, রক্ষা করবে। তারপর ধরো যে রোদ বৃষ্টি ঝড়, রোদ বৃষ্টি ঝড় ইত্যাদি থেকে কি করবে, কোনো একটা ফুলকে রক্ষা করবে। আবার পরাগায়নে সাহায্য করবে। পরাগায়নেও কী করবে, তারা সাহায্য করবে। কেন, তারা দেখবা বিভিন্ন ধরনের রঙের হয়। যেমন ধরো গোলাপের পাপড়িটা লাল, আবার কিছু কিছু আছে হলুদ। যেমন ধরো গাঁদা ফুলের চারপাশে দেখবা হলুদ হলুদ। তো এগুলো কি বিভিন্ন ধরনের রঙিন হয়। এই রঙিন হওয়ার কারণে কি করবে, পোকামাকড়কে আকর্ষণ করবে। সেই পোকামাকড় কি হবে, তাদের মধ্যে পরাগায়ন ঘটাবে। পরাগায়ন ঘটলে কি হবে, পরবর্তীতে প্রজননটা কি করতে পারবে, তারা সম্পন্ন করতে পারবে। তার মানে আমাদের কি দলমণ্ডল বা পাপড়ির প্রধান কাজ কি, প্রধান কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করা বা রোদ বৃষ্টি থেকে রক্ষা করা। তারপরে এই পাপড়ির ভেতরে পুংস্তবক এবং স্ত্রী স্তবকটা কি লুকায়িত থাকে বা তাদেরকে রক্ষা করে। তারপরে এরা বিভিন্ন ধরনের রং বেরঙের হয়, এই কারণে প্রাণী আকৃষ্ট হয়ে পরাগায়ন সম্পন্ন করে এবং পরবর্তীতে প্রজননেও কি করে, তারা সাহায্য করে। এবার আসো আমরা যদি বলি যে এটা হচ্ছে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। দলমণ্ডলের একটা সুন্দর যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, বাইরের দিক থেকে, বাইরের দিক থেকে এটা হচ্ছে কি দ্বিতীয়। বাইরের দিক থেকে হচ্ছে এটা দ্বিতীয়। তাহলে দেখো বাইরে সবচাইতে বাইরে ছিল কে, বৃতি। সবচাইতে বাইরে ছিল কে, বৃতি। সবচেয়ে বাইরের স্তরটা কি, বৃতি। দেখো এই যে বাইরের স্তর, সবচাইতে বাইরের স্তর যদি বৃতি হয় তার ভেতরেই তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে পাপড়ি। ধরো এটা বৃতি আর এটা কি তাহলে পাপড়ি। তার মানে বৃতিটা দিয়ে ঘেরা থাকবে কে, পাপড়ি। বৃতিটা দিয়ে ঘেরা থাকবে কে, পাপড়ি। আর পাপড়ি দিয়ে ঘেরা থাকবে হচ্ছে আমাদের স্ত্রী স্তবক এবং পুংস্তবক। এই যে এখানে থাকবে হচ্ছে আমাদের স্ত্রী স্তবক এবং পুংস্তবক। তাহলে কি হলো, যে দ্বিতীয় স্তবক বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, আর এর প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলে। দলমণ্ডলের প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলে। পাপড়িগুলো যদি যুক্ত থাকে, পাপড়িগুলো যদি একে অপরের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি যুক্ত দল। পাপড়ি যদি, পাপড়ি বা দলগুলো, পাপড়ি বা দলগুলো যদি যুক্ত থাকে একে অপরের সাথে, ওই যে বৃতির মতো যদি যুক্ত থাকে তাদেরকে আমরা বলি যুক্ত দল। তাদেরকে আমরা কি বলবো, যুক্ত দল। আর যদি তারা কি হয়, যে যুক্ত না থাকে, পাপড়ি বা দলগুলো যদি যুক্ত না থাকে, যুক্ত না থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো বিযুক্ত। তাদেরকে আমরা কি বলবো, বিযুক্ত। অর্থাৎ ওই যে বৃতি পড়লাম, বৃতি পড়ছিলাম না আমরা, বৃতি পড়ছি যে যুক্ত বৃতি আর হচ্ছে কি বিযুক্ত বৃতি, তেমনি যুক্ত দল বিযুক্ত দল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার চলে আসো যে পুংস্তবক। আমাদের এবার 4 নাম্বার যেই স্তবকটা সেটা হচ্ছে কি পুংস্তবক। এই পুংস্তবক এবং স্ত্রী স্তবক খুবই গুরুত্বপূর্ণ। এই পুংস্তবকের মধ্যে থাকবে হচ্ছে 2টা অংশ। একটা হচ্ছে পরাগধানী যেটা থলে আকৃতির, এবং আরেকটা হচ্ছে পরাগ দণ্ড যেটা হচ্ছে কি দণ্ডাকৃতি। এবার আসো এই থলের মধ্যে আমাদের পরাগ রেণুগুলা তৈরি হবে। পরাগ রেণুগুলা কোথায় থাকবে, পরাগধানীর মধ্যে নিহিত থাকবে। এটি ফুলের তৃতীয় স্তবক। এটা কি ফুলের কি
তৃতীয় স্তবক, এটা ফুলের তৃতীয় স্তবক, যে কোনো দিক থেকে এটা কি ফুলের তৃতীয় স্তবক। 1 নাম্বার বৈশিষ্ট্য। এটা হচ্ছে ধরো যে এর প্রতিটি অংশকে, মানে পুংস্তবকের প্রতিটি অংশকে আমরা বলি পুংকেশর। প্রতিটি অংশকে আমরা কি বলবো? প্রতিটি অংশকে বলে পুংকেশর। প্রতিটি অংশকে বলে পুংকেশর। তাহলে কি হইল যে যখন তুমি বৃত্তি পড়তেছ, বৃত্তির প্রত্যেকটা অংশে বলে বৃত্তাংশ, বৃত্তির প্রত্যেকটা অংশকে বলতেছি কি বৃত্তাংশ। আবার দলমণ্ডলের প্রতিটি অংশকে বলতেছি পাপড়ি বা দল, দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে বলতেছি পাপড়ি বা দল। আর পুংস্তবকের প্রতিটি অংশকে বলতেছি পুংকেশর। এই পুংকেশরের মধ্যেই থাকবে পরাগধানী এবং পরাগদণ্ড। এবার আসো পরবর্তীতে চলে যাই যে এই পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। একটা পুংস্তবকের মধ্যে এক বা একাধিক কি থাকবে? পুংকেশর থাকবে। এবার এই যে পুংকেশর দণ্ডের মতো অংশকে পুংদণ্ড বা শীর্ষের থলির অংশকে পরাগধানী বললাম, তাহলে এই যে পরাগধানী এবং পুংদণ্ড যে সংযোগকারী একটা অংশ, ধরো এটা কি পুংদণ্ড, এখানে একটা থলির মতো অংশ, এই যে যেখানে যুক্ত হলো তাদেরকে আমরা কি বলছি? যোজনী। তাদেরকে আমরা কি বলছি? যোজনী। যদি পরীক্ষায় আসে যে যোজনী কাকে বলে, তাহলে আমরা কিভাবে দিব যে পরাগদণ্ড এবং পরাগধানী যে জায়গাটার মধ্যে যুক্ত হচ্ছে সেই জায়গাটার নামই কি? যোজনী। তাহলে যোজনী কি করতেছে? পরাগদণ্ড এবং পরাগধানীটাকে যুক্ত করতেছে। তো পরাগধানীর মধ্যে থাকে পরাগ। পরাগ মানে হচ্ছে রেণু। পুরুষের যেমন শুক্রাণু উৎপন্ন হয়, তেমন হচ্ছে কি এই ফুলের মধ্যে থাকবে হচ্ছে কি পুং স্তবকের মধ্যে থাকবে হচ্ছে পরাগ। তাহলে পরাগ কোথায় উৎপন্ন হচ্ছে? পরাগ উৎপন্ন হয় পরাগধানীতে। পরাগ উৎপন্ন হয় পরাগধানীতে। পরাগধানীতে অর্থাৎ থলিতে উৎপন্ন হবে হচ্ছে পরাগ। পরাগটা উৎপন্ন হবে কোথায়? পরাগধানীতে। থলির মধ্যে থেকে পরাগ উৎপন্ন হবে। সেই পরাগ অঙ্কুরিত হয়ে পরাগ নালী গঠন করবে। সেই পরাগটা কি করবে? অঙ্কুরিত হয়ে পরাগ নালী গঠন করবে। সেই নালী, পরাগ নালিকায় পুং জনন কোষ উৎপন্ন হবে। তাহলে প্রথমে কি করলো? এই থলির মধ্যে থলির মধ্যে একটা পরাগ জন্ম নিল, পরাগ বা রেণু জন্মাইলো। সেই পরাগ কি হইল? তারপর পরাগ নালী হইল। পরাগ থেকে হইল কি? পরাগ প্রথমে ছিল পরাগ, তারপর পরাগ থেকে পরাগ নালী, তারপর কি পরাগ থেকে পরাগ নালী, এবং এই পরাগ নালিকার মধ্যেই কি জন্ম নিবে? পুং জনন কোষ। পুং জনন কোষ। ঠিক আছে? তাহলে এইটা ধাপে ধাপে পরাগধানীতে তৈরি হইল পরাগ, পরাগ তারপরে সৃষ্টি হইল পরাগ নালী, পরাগ নালীতে সৃষ্টি হইল পুংজনন কোষ। এই পুংজনন কোষ সরাসরি কি করবে? উদ্ভিদের জনন কাজে অংশগ্রহণ করবে। এবার আসো পরাগ থলিগুলো যদি কখনো কখনো পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে। পরাগ থলিগুলো কি থাকে? পরস্পরের সাথে কখনো কখনো কি থাকে? যুক্ত থাকে। পরাগ থলিগুলো যদি একে অপরের সাথে, পরাগদণ্ড বা পুংকেশর তো অনেকগুলোই থাকে একটা ফুলের মধ্যে। এখন ওই ফুলের মধ্যে যদি পরাগ থলিগুলা যুক্ত থাকে, যুক্ত থাকে, পরস্পরের সাথে যুক্ত থাকে, তখন তাকে আমরা বলি একগুচ্ছ। তাকে আমরা কি বলি? একগুচ্ছ। যদি 2 গুচ্ছ একে অপরের সাথে যুক্ত থাকে, তাকে আমরা বলি দ্বিগুচ্ছ। একগুচ্ছর উদাহরণ হচ্ছে জবা। একগুচ্ছ পুংকেশর বা পরাগধানীর উদাহরণ হচ্ছে কি? একগুচ্ছর উদাহরণ হচ্ছে জবা। দ্বিগুচ্ছর উদাহরণ হচ্ছে মটর। দ্বিগুচ্ছর উদাহরণ হচ্ছে কি? মটর। এবং বহুগুচ্ছের উদাহরণ হচ্ছে শিমুল ফুল। বহুগুচ্ছ হচ্ছে কি? শিমুল ফুল। শিমুল ফুলের মধ্যে দেখবে তোমরা উপরে অনেকগুলা পরাগধানী একসাথে কি থাকে। তো এইটা তাহলে 3 ভাগে ভাগ করলাম। যদি পরাগধানীগুলো একটা গুচ্ছে থাকে তাহলে তাকে আমরা বলি জবা। যদি 2টা গুচ্ছে থাকে সেটা হচ্ছে মটর, আর 3টা গুচ্ছে থাকলে সেটা বহু, এবং সেটার উদাহরণ কি? শিমুল। তার মানে আমাদের উদাহরণগুলো অবশ্যই কি করতে হবে? পড়তে হবে। এবার আসো এই যে পরাগধানী একগুচ্ছ থাকে তাকে আমরা বলি যুক্তধানী।
যদি পরাগধানীগুলো একগুচ্ছে থাকে, পরাগধানীগুলো কি থাকে, একগুচ্ছে থাকে, তাহলে পরাগধানীগুলো যদি একগুচ্ছে থাকে তাকে আমরা বলতেছি যুক্তধানী বা সিনজেনিয়াস। যদি একগুচ্ছে থাকে তাকে আমরা বলতেছি যুক্তধানী বা সিনজেনিয়াস। এবং যদি মুক্ত অবস্থায় এবং পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তাকে দললগ্ন পুংস্তবক বলে। তাহলে যুক্ত যদি থাকে, পরাগধানীগুলা যদি যুক্ত থাকে তাকে আমরা বলতেছি যুক্তধানী। আর যদি মুক্ত থাকে, মুক্ত পরাগধানীগুলা মুক্ত এবং পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত হয়। ধরো এটা একটা কি পুংকেশর, এই পুংকেশরটা কি, এই যে এটা হচ্ছে পাপড়ি, এটা কি পাপড়ি, এই সোজা ধরো একটা কি আছে পুংকেশর আছে, এই পুংকেশরটা যদি দলমণ্ডলের সাথে যুক্ত থাকে, দলমণ্ডলের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। পুংকেশরটা এটা একটা পুংকেশর, এই পুংকেশরটা কি থাকবে, পাপড়ির সাথে যুক্ত থাকবে, অর্থাৎ দলের সাথে যদি যুক্ত থাকে কিন্তু একে অপরের যেই পরাগধানী তারা আলাদা আলাদা থাকবে। ধরো এইখানে একটা পরাগধানী আছে, তাহলে পরাগধানীগুলো আলাদা আলাদা, কিন্তু এই পরাগধানীর যেই অংশ বা পরাগধানীগুলো যদি কিসের সাথে, পুংকেশরের যেই অংশটা সেটা যদি পাপড়ির সাথে যুক্ত থাকে তাকে আমরা বলতেছি দললগ্ন পুংস্তবক। এই দললগ্ন পুংস্তবকের উদাহরণ হচ্ছে ধুতুরা, এটা খুবই ইম্পর্টেন্ট। দললগ্ন পুংস্তবক হচ্ছে ধুতুরা, এটা অবশ্যই মনে রাখবে। দললগ্ন পুংস্তবক কি, ধুতুরা। দললগ্ন পুংস্তবক হচ্ছে ধুতুরা। এবার আসো তোমাদের স্ত্রী যেই স্তবকটা আছে, শেষ স্তবক হচ্ছে কি আমাদের স্ত্রী স্তবক। শেষ স্তরেরটার নাম কি, স্ত্রী স্তবক। এটা হচ্ছে কি 5 নম্বর স্তবক হচ্ছে কি স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। এবার আসো এই স্ত্রী স্তবকের প্রথম যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে গর্ভকেশর থাকে ফুলটির কেন্দ্রে। এইটা থাকে কোথায়, ফুলের কেন্দ্রে থাকবে স্ত্রী স্তবক। ফুলের কেন্দ্রে থাকবে হচ্ছে কে, এই স্ত্রী স্তবকটা কোথায় থাকবে, ফুলের কেন্দ্রে, একদম মাঝখানে, একদম মাঝখানে থাকবে কে, স্ত্রী স্তবক। এবং এই স্ত্রী স্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে, এক বা একাধিক গর্ভপত্র হইতে পারে। এই স্ত্রী স্তবকে কি এক বা একাধিক গর্ভপত্র থাকবে এবং এই গর্ভপত্রের 3টা অংশ। তাহলে এই স্ত্রী স্তবকের এক বা একাধিক গর্ভপত্র থাকবে, এই গর্ভপত্রের 3টা অংশ, গর্ভপত্রের 3টা অংশ। 1 নম্বর অংশ কি, 1 নম্বর অংশের নাম হচ্ছে গর্ভাশয়। 1 নম্বর অংশ কি, গর্ভাশয়। 2 নম্বর অংশ কি, 2 নম্বর অংশ হচ্ছে গর্ভদণ্ড, গর্ভদণ্ড, গর্ভদণ্ড। এবার আসো 3 নম্বর অংশটা হচ্ছে, 3 নম্বর অংশটা হচ্ছে গর্ভমুণ্ড। 3 নম্বর অংশ কি, গর্ভমুণ্ড। তাহলে গর্ভপত্রের 3টা অংশ থাকে, একটা হচ্ছে গর্ভাশয়, আরেকটা হচ্ছে গর্ভদণ্ড, আরেকটা হচ্ছে কি গর্ভমুণ্ড। গর্ভাশয়টা হচ্ছে থলে আকৃতির। পুংকেশরের যেমন ছিল কি, পুংকেশর ছিল হচ্ছে পরাগধানী, এইটা আবার কি গর্ভাশয়। আবার গর্ভদণ্ড কি, গর্ভদণ্ডও হচ্ছে ওই যে পরাগধানীর পরাগদণ্ডের মতোই গর্ভদণ্ডটাও কি শক্ত। এবার আসো গর্ভমুণ্ড। এই যে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়, এরা কতগুলো গর্ভপত্র নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত। সম্পূর্ণ পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে যুক্ত গর্ভপত্রী বলে। অর্থাৎ এই যে গর্ভপত্রগুলো, এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটা কি হয়, স্ত্রী স্তবক গঠিত হয়। তাহলে এক বা একাধিক গর্ভপত্র মিলে তৈরি হয় হচ্ছে কি স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। এই স্ত্রী স্তবকের এক বা একাধিক গর্ভপত্র নিয়ে তৈরি হয় হচ্ছে স্ত্রী স্তবক। এবং এই গর্ভপত্রগুলো যদি একে অপরের সাথে যুক্ত থাকে সম্পূর্ণভাবে পরস্পরের সাথে, কি এই গর্ভপত্রগুলা যদি একে অপরের সাথে কি থাকে, যুক্ত থাকে, গর্ভপত্রগুলা যদি একে অপরের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলতেছি কি যুক্ত গর্ভপত্রী, যুক্ত গর্ভপত্রী। তাহলে এক বা একাধিক গর্ভপত্র মিলে তৈরি হয় স্ত্রী স্তবক। তার মানে একটা স্ত্রী স্তবকের মধ্যে অনেকগুলো গর্ভপত্র থাকবে, আর এই গর্ভপত্রগুলো যদি যুক্ত থাকে তাদেরকে আমরা কি বলবো, যুক্ত গর্ভপত্রী। আর যদি আলাদা থাকে তাহলে কি বলবো, আলাদা থাকলে তাকে আমরা বলবো বিযুক্ত গর্ভপত্রী। আলাদা থাকলে তাকে আমরা বলবো বিযুক্ত, অর্থাৎ যুক্ত নয়, বিযুক্ত গর্ভপত্রী।
যদি গর্ভপত্রগুলো একে অপরের সাথে যুক্ত থাকে যুক্ত গর্ভপত্রী, আর আলাদা থাকলে বিযুক্ত গর্ভপত্রী। এই হচ্ছে আমাদের আজকের পড়া। তো গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকবে। গর্ভাশয়ের ভিতরে থাকবে কি? এই গর্ভাশয়ের ভিতরে থাকবে হচ্ছে ডিম্বক, অর্থাৎ এই যে আগেই বলেছিলাম থলে। এই ডিম্বক থাকবে কোথায়? ডিম্বক থাকবে হচ্ছে এই গর্ভাশয়ের বা গর্ভাশয় নামক থলেতে। আর পরাগ বা পরাগ রেণু থাকবে হচ্ছে কোথায়? পরাগধানীতে। পরাগ থাকবে পরাগধানীতে, আর ডিম্বক থাকবে কোথায়? গর্ভাশয়ে। পরাগ থেকে পরাগ রেণু যখন এই গর্ভাশয়ের মধ্যে এসে পৌঁছাবে, তখন সেই পরাগ রেণুটা ডিম্বকের মধ্যে গিয়ে কি করবে? নিষিক্ত ঘটাবে। পরবর্তীতে কি করবে? ফুল ফল ইত্যাদি সৃষ্টি করবে। এইভাবেই তৈরি হবে কি? আমাদের একটা পূর্ণাঙ্গ ফুলের জনন সম্পন্ন হবে। অর্থাৎ এই যে ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণু থাকে, এই ডিম্বকের মধ্যেই থাকবে কি? স্ত্রী প্রজনন কোষ। তো এই ডিম্বাণুই পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করবে। বুঝছো? তাহলে কি হইলো? পুংস্তবকের মধ্যে ছিল পুংকেশর, তারপরে পরাগদণ্ড, পরাগধানী, তারপরে হইল কি? ইত্যাদি ইত্যাদি যখন হইল, আবার ওইখানের সৃষ্টি হইল পুংজনন কোষ। পরাগ যেই ছিল পুংস্তবকে তৈরি হইল হচ্ছে কি? পুংজনন কোষ। আর স্ত্রী স্তবকে তৈরি হইল স্ত্রী জনন কোষ। পরবর্তীতে এরা মিলিত হয়ে তৈরি করবে, নিষিক্ত হয়ে জাইগোট তৈরি করবে। জাইগোট থেকে পরবর্তীতে ফুল ফল ইত্যাদি সৃষ্টি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝে না থাকো, অবশ্যই আমাদের ভিডিওটা বারবার দেখবে, এবং যদি তবুও কনফিউশন থাকে, কোন অংশটুকু তোমরা বুঝোনি, সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। এবং কোন অধ্যায়ে তোমাদের বেশি প্রবলেম তোমরা ফেস করতেছো, সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, এবং আমরা পরবর্তীতে সেই ক্লাসটাই তোমাদেরকে নিব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।